প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পেলেন ঐক্যফ্রন্টের নেতারা। ডক্টর কামাল দেশে ফেরার পর সিদ্ধান্ত জানালেন মন্টু। গাইবান্ধা ৩ আসনের সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু। ১৩২টি কেন্দ্রে ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। রাজবাড়ী শহরকে রক্ষা করতে ৪.৫ কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ। বর্ষার ক্ষতি ঠেকাতে জিও ব্যাগ ফেলে প্রতিরক্ষামূলক ব্যবস্থার প্রস্তুতি। এবং বইমেলা উপলক্ষে চলছে শেষ সময় প্রস্তুতি। দেশ বিদেশি লেখকদের মিলন মেলার আশা। নীতিমালা মেনে বই প্রকাশের পরামর্শ। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণ পেলেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। আগামী ২ ফেব্রুয়ারি বিকেল ৩:৩০টায় গণভবনে শুভেচ্ছা বিনিময় ও চা চক্রে অংশ নিতে তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য মোস্তফা মহসিন মন্টু চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তারা যাবেন কিনা সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে ফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন দেশে ফেরার পর। বর্তমানে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করছেন তিনি। রোববার তার দেশে ফেরার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানকে নাকচ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানালেন সংসদে যোগ না দেওয়ার কথাও। এদিকে বিএনপি ভেঙে যাচ্ছে ওবায়দুল কাদেরের এমন বক্তব্যকে প্রত্যাখ্যান করে আওয়ামী লীগের শূন্যতা তৈরি হয়েছে বলে দাবি করেছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিস্তারিত জানাচ্ছেন আশিকুল আলম। শনিবার রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে যান বিএনপি মহাসচিব। এ সময় জাতির উদ্দেশ্যে দেয়া প্রধানমন্ত্রীর ভাষণের প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা। মির্জা ফখরুল বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাষ্ট্রকে জনগণের প্রতিপক্ষ বানানো হয়েছে। জাতীয় ঐক্যের ব্যাপারে উনি যে ডাক দিয়েছেন সেটা আপনার মানুষ তো ওটাকে আপনার মেনে নেওয়ার কোনো কারণ নেই। তখন তিনি যে কথাগুলো দিয়েছেন সেই কথাগুলো তিনি রাখতে পেরেছেন? একটাও রাখতে পারেননি, অর্থাৎ রাখেননি। তিনি বলেছেন যে কোনো গ্রেপ্তার হবে না, নতুন কোনো মামলা হবে না, একটাও তারা রাখেন। সেখানে আপনার নতুন করে শপথ নেওয়া আবার পার্লামেন্টে যাওয়া এই বিষয়ে তো কোনো প্রশ্নই ওঠে না। এর আগে সংবাদ সম্মেলন করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বিএনপি ভেঙে যাওয়া সম্পর্কে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্যকে প্রত্যাখ্যান করেন। গ্র্যাভিটেশনাল কলাপস হলে পরে মানে একটি নক্ষত্র যখন তার মাসের চেয়ে যখন বড় হয়ে যায় তখন গ্র্যাভিটেশনাল কলাপস হয়, অর্থাৎ মাধ্যাকর্ষীয় ভাবে ওটা চুপসে যায়। চুপসে যেয়ে একটা ব্ল্যাক হোল তৈরি হয়, নক্ষত্রের অস্তিত্ব থাকে না, সেখানে একটি শূন্য গহ্বর তৈরি হয়। আওয়ামী লীগ এরকম একটি শূন্য গহ্বর ব্ল্যাক হোলে তৈরি হয়েছে। এ সময় পুনরায় নির্বাচন, খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্তি দেওয়ার দাবিও করেন দলের এই সিনিয়র নেতারা। আশিকুল আলম, আরটিভি, ঢাকা। শিগগিরই আলাপ আলোচনার মাধ্যমে সংবাদপত্রের নবম ওয়েজ বোর্ড নিয়ে সমস্যার সমাধান হবে বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার সকালে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নবম ওয়েজ বোর্ড নিয়ে নতুন কমিটির সদস্যরা আলোচনায় বসেন। আলোচনায় সংবাদপত্রের কয়েকজন সম্পাদক উপস্থিত ছিলেন। পরে কমিটি আহ্বায়ক ওবায়দুল কাদের বলেন, বিষয়টিতে জটিলতা আছে যা আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। এ নিয়ে আলোচনা করতে আবারও সাংবাদিক নেতাদের সঙ্গে বসবেন যা বলে জানান তিনি। আমরা এর মধ্যে নিজেরা আলোচনা করেছি, নোয়াবের সঙ্গে বৈঠক করেছি। আলাপ আলোচনার মধ্য দিয়ে দ্রুত একটা সমাধানের ব্যাপারে শেখ হাসিনা সরকার খুব গুরুত্বের সঙ্গে বিষয়টিকে দেখছে। আমরা সেই লক্ষ্যে এই কমিটি কাজ করে যাবে।
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঐক্যজোটের প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত থাকা গাইবান্ধা ৩ আসনের সংসদ নির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে এই আসরে ১৩২টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্য দিয়ে পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলার ২০ ইউনিয়নের ৪,১১,৮৫৪ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী ডাক্তার মোহাম্মদ ইউনুস আলী সরকার, জাসদের এস.এম. খাদেমুল ইসলাম খুদি, জাতীয় পার্টি দিলারা খন্দকার, ন্যাশনাল পিপলস পার্টি মিজানুর রহমান তিতু এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছে আবু জাফর মোহাম্মদ জাহিদ। ভোট গ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রতিটি কেন্দ্রে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। দর্শক, গাইবান্ধায় আছে সহকর্মী ফেরদৌস জুয়েল। সেখান থেকে পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলা নির্বাচনের খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জুয়েল, নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন এবং নির্বাচনে ভোট দিতে ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন? ফাহমিদা, ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাদুল্লাপুর উপজেলার ভাটগ্রাম উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে। এখানে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোটারদের উপস্থিতি ধীরে ধীরে বাড়ছে। সকালে একটু কম ছিল, এখন আস্তে আস্তে ভোটাররা আসতে শুরু করেছে। এছাড়া আমি বিভিন্ন কেন্দ্রে খোঁজ নিয়ে জেনেছি যে সব কেন্দ্রেই মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। কোথাও কোনো এখন পর্যন্ত অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আমি এই কেন্দ্রে সকালে যখন আওয়ামী লীগের প্রার্থী ডক্টর ইউনুস আলী ভোট কেন্দ্রে আসেন, তার সঙ্গে কথা হয়। তিনি বলেছেন যে এখানে শান্তিপূর্ণভাবে ভোট হবে, কোথাও কোনো কারচুপি করার কোনো সুযোগ নেই, এ কথা তিনি নিশ্চিত করে বলেছেন। আর এখানকার রিটার্নিং অফিসারও বলেছে যে ভোট সম্পূর্ণ আমরা শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে নেব, কারো কোনো এখানে অপ্রীতিকর ঘটানোর সুযোগ দেওয়া হবে না। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ জানাচ্ছিলেন সহকর্মী ফেরদৌস জুয়েল। রাজবাড়ী শহরকে রক্ষা করতে 4.5 কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণের কাজে হাত দিয়েছে সরকার। আগামী বর্ষা মৌসুমে যাতে শহরে কোনো ক্ষতি না হয় সেজন্য জিও ব্যাগ ফেলে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। সম্প্রতি কাজের অগ্রগতি পরিদর্শন করে পানি সম্পদ উপমন্ত্রী A.K. এনামুল হক শামীম বলেছেন, কাজে গাফলতি বা দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত, ছবি তুলেছেন স্বপন দেওয়ান। রাজবাড়ী শহর রক্ষা করতে 2009-10 সালে প্রায় 2.5 কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণ করা হয়েছিল, যার মেয়াদ ছিল 100 বছরের। কিন্তু গত বর্ষা মৌসুমে পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁধের অধিকাংশ জায়গা। ঝুঁকির মুখে পড়েছে রাজবাড়ী শহর। শহরকে রক্ষা করতে আরেকটি প্রকল্পের কাজ শুরু হয়েছে। এবার বাঁধ নির্মাণ করা হবে 4.5 কিলোমিটার, 4.7 কিলোমিটার হবে ড্রেজিং। 342 কোটি টাকার এ প্রকল্পের কাজ শুরু হয়েছে গত বছরই। নতুন পানি সম্পদ উপমন্ত্রী A.K. এনামুল হক শামীম প্রকল্প কাজের অগ্রগতি দেখতে যান রাজবাড়ী। স্থায়ী বাঁধ নির্মাণের আগে বর্ষায় যাতে শহর ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য জিও ব্যাগ ফেলা হচ্ছে। 2.5 লাখের মতো ফেলা হয়েছে। প্রকল্পের কার্যাদেশ অনুযায়ী পুরো 10 লাখ ব্যাগ বর্ষার আগে ফেলতে চায় সংশ্লিষ্টরা। পাশাপাশি চলছে নদী খনন। উপমন্ত্রী জানান, 4.5 কিলোমিটার ছাড়াও যেসব এলাকা ঝুঁকিপূর্ণ সেগুলোকে রক্ষার জন্য পদক্ষেপ নেওয়া হবে। দেবগ্রাম প্রায় 4.5 কিলোমিটার ভেঙে যাচ্ছে। আমি বলেছি এটা থেকে প্রকল্পের অন্তর্ভুক্ত করার জন্য একটা নতুন ডিজাইন করে, কারণ শহরকেও যেমনি রক্ষা করতে হবে, ওটাও রাজবাড়ির অংশ, মানুষ সেখানে থাকেন। তো নদী ভাঙনের হাত থেকে রাজবাড়ী শহর এবং অঞ্চলের মানুষকে রক্ষা করার জন্য পানি সম্পদ মন্ত্রণালয় এবং পানি উন্নয়ন বোর্ড আমরা বাস্তবতার নিরিখে পদক্ষেপ নেব। যেভাবে কাজ করলে এই রাজবাড়ী জেলা এবং শহর রক্ষা পায়, ক্ষতিগ্রস্ত না হয়, সেভাবেই আমরা এখন থেকে কাজ করব। গত বছরের শুরুর দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল পরিবহনের জন্য BIWTA রাজবাড়ী প্রান্তে নদী তীর ঘেঁষে ড্রেজিং করে, ফলে বর্ষা মৌসুমে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া জিও ব্যাগ ফেলায় ওঠে দুর্নীতির অভিযোগ। এসব বিষয়ে সবাইকে সতর্ক করলেন এনামুল হক শামীম। যেখানে দুর্নীতি, অনিয়ম,
অন্যায় সেখানে তাৎক্ষণিক আমরা ব্যবস্থা নিতে কোনো কুণ্ঠবোধ করব না। যেই পর্যায়েরই কর্মকর্তা হোক না কেন, আমরা দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকব এবং যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা আমরা নেব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নদী ভাঙন কবলিত এলাকাগুলোতে ছুটে যাচ্ছেন বলে জানান পানি সম্পদ উপমন্ত্রী খান আলামিন, RTV, রাজবাড়ী। সময়মতো ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজ শুরু না হয় সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় হাওরে কৃষকরা দুশ্চিন্তায় পড়েছেন। সময়মতো কাজ শুরু না হওয়ায় নির্ধারিত সময়ে বাঁধের কাজ শেষ না হওয়া নিয়েও শঙ্কা দেখা দিয়েছে কৃষকদের মনে। স্টাফ রিপোর্টার আবেদ মাহমুদ চৌধুরী পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট করছেন মুনিয়া মুস্তানি। সুনামগঞ্জের প্রায় ৮০% মানুষের জীবন জীবিকার একমাত্র অবলম্বন হাওরের বোরো ধান। এবার জেলায় প্রায় ২,১৫,৬১৫ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারি নির্দেশ অনুযায়ী ৩০ নভেম্বরের মধ্যে প্রকল্প বাস্তবায়ন কমিটি PIC গঠন করার কথা থাকলেও তা হয়ে ওঠেনি। একটু রামাডিও বান্ধ ফেলাইছে না, বান্ধের কাজ না করা পর্যন্ত আমরা দুশ্চিন্তায় আছি। সরকার যত তাড়াতাড়ি আমরা বান্ধা দেয় অতই আমরা লাভ হইব। জেলার প্রায় ৩৭টি হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ডের অধীনে সরকার থেকে বরাদ্দ দেওয়া হয়েছে ৯৩ কোটি টাকা, কিন্তু অধিকাংশ উপজেলায় PIC কমিটি গঠন নিয়ে সৃষ্টি হয়েছে ধূম্রজাল। সরকারের কাছে আমরা মনে করেন দাবি চাই বান্ডা যিনি তাকদা হয়েছে। তখন যে কাজটা শুরু হয়েছে বান্ধের মধ্যে বৈশাখ লাগাতো কাজ শেষ হইতো না। PIC কমিটি গঠনের দায়িত্বে থাকা জেলা প্রশাসক জানালেন, কমিটি গঠনের কাজ শেষ হলে দ্রুতই বাঁধের কাজ শুরু হবে। ৬টি উপজেলায় ইতিমধ্যে PIC গঠন সম্পন্ন হয়েছে, বাকি 5টি উপজেলায় PIC গঠনের কার্যক্রম চলছে। এই সপ্তাহের মধ্যে PIC গঠনের কাজ শেষ হবে এবং আগামী সপ্তাহ থেকে আমাদের মাঠে বাঁধ নির্মাণ কার্যক্রম শুরু হবে। দ্রুতই PIC কমিটি গঠন করে হাওর রক্ষা বাঁধ নির্মাণের কাজ শুরু হবে বলে আশা করছেন কৃষকরা। মুনিয়া মুস্তারি, RTV। বইমেলা উপলক্ষে বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানে সমান তালে চলছে শেষ সময় প্রস্তুতি। প্রাণের মেলার আসর বসবে ফেব্রুয়ারি জুড়ে। দেশ বিদেশের লেখকদের মিলন মেলায় এই বই উৎসব। মেলা উপলক্ষে সাজ সাজ রব এখন বাংলা একাডেমি ঘিরে। লেখক প্রকাশকদের নিরাপত্তার স্বার্থে বাংলা একাডেমির নীতিমালা মেনে বই প্রকাশের পরামর্শ দিয়েছেন একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজি। বইমেলার প্রস্তুতির খবর জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। বাংলা একাডেমির চারপাশে এখন সরগরম বই মেলার আয়োজনে কারিগররা ব্যস্ত সময় পার করছে স্টল তৈরির কাজে। আর মাত্র কটা দিন, ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে প্রাণের মেলার এই আয়োজন। নতুন বইয়ের গ্রানে মাতোয়ারা হবে লেখক এবং পাঠকরা। বছরের এই সময়ের অপেক্ষায় থাকেন লেখক এবং পাঠকেরা। বিশ্বের সবচেয়ে লম্বা সময় ধরে চলা এই মেলার মাধ্যমে লেখক পাঠকদের মেলবন্ধন ঘটে। শুধু জীবিকার তাগিদে নয়, মেলার প্রতি অন্যরকম ভালোবাসা থেকেই পরম মমতায় বইয়ের বিপণী বিতান প্রস্তুত করেন এই কারিগররা। এই কাজ করলে টাকা পাওয়া যায়, তারপরে ইনকাম হয়, ভালো ইনকাম হয়। অনেক বছর হলে কাম করি, মানুষ কিনতে আসে, খুব ভালো লাগে, ভিড় হয়, দেখতেও ভালো লাগে। রাজনৈতিক অস্থিরতা না থাকায় এবারের মেলা নিয়ে বেশ আশাবাদী প্রকাশকরা। পাঠকদের তুষ্টি অর্জনে তুলে দিতে চান মানসম্পন্ন পুস্তক। পূর্বের চেয়ে এবছর বইমেলা অনেক বেশি সুন্দর এবং সাবলীল হবে এবং পাঠকরা এবারে বইমেলায় অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবে। ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের এদিকে থেকে একটা যদি রাস্তা বাংলা একাডেমির দিক দিয়ে করে তাহলে আরো ভালো হয়, কারণ ঢাকা শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আসতে প্রায় ঘন্টাখানেক সময় লাগে। পাঠকের স্বাচ্ছন্দ্যবোধের কথা মাথায় রেখে বাড়ানো হয়েছে বইমেলার আয়তন। ভাষা শহীদদের প্রতি সম্মানার্থে করা হয়েছে পৃথক পৃথক চত্বর। ছোট বড় নতুন পুরনো মিলিয়ে এবারের মেলায় অংশ নিচ্ছে ৪৫০টি প্রকাশনা প্রতিষ্ঠান। লেখক এবং পাঠকদের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি মেলার অবসাদ দূর করার ব্যবস্থা থাকছে বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজি। গতবারের চেয়ে ভালো নিরাপত্তা ব্যবস্থা, আলোর ব্যবস্থা করব। হুইল চেয়ার নিয়ে আপনি মেলায় ঢুকতে পারবেন স্বাচ্ছন্দ্যে। শাহবাগ থেকে দোয়েল চত্বর পর্যন্ত ফুটপাথগুলো আমরা পরিচ্ছন্ন করে দিচ্ছি আমাদের উদ্যোগে, সিটি কর্পোরেশন এবং পুলিশকে নিয়ে, যাতে কোনো মেলার নীতিমালা ভঙ্গ করে এমন কোনো বইকে আমরা আশ্রয় দেব না। বইমেলাকে সুন্দর এবং নিরাপদ করতে লেখক প্রকাশকদের পাশাপাশি পাঠক দর্শনার্থীদের সহযোগিতা চেয়েছেন বাংলা একাডেমি কর্তৃপক্ষ। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। রূপালী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে জেদ্দা প্রবাসীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রূপালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও CEO আতাউর রহমান প্রধান।
কায়সারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাইফুর রাজীব। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শামীম চৌধুরী, এম জাহাঙ্গীর আলম। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সোহাগ পারভেজ, শোয়েব ভূঁইয়া, মোহাম্মদ ফিরোজ শাহ সহ অনেকেই। শেষ করছি সকালের সংবাদ। শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পেলেন ঐক্যফ্রন্টের নেতারা। ডক্টর কামাল দেশে ফেরার পর সিদ্ধান্ত জানালেন মন্টু। গাইবান্ধা ৩ আসনে সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু। ১৩২টি কেন্দ্রে ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। রাজবাড়ী শহরকে রক্ষা করতে ৪.৫ কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ। বর্ষার ক্ষতি ঠেকাতে জিও ব্যাগ ফেলে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি। এবং বইমেলা উপলক্ষে চলছে শেষ সময় প্রস্তুতি। দেশ বিদেশে লেখকদের মিলন মেলার আশা। নীতিমালা মেনে বই প্রকাশের পরামর্শ। সকালের সংবাদ এই পর্যন্ত। আইটিভি সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বারে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা স্টোর থেকে ডাউনলোড করুন আইটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে।